চেম্বারে বসে রোগী দেখছিলাম। মফস্বল এলাকা আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয় এখানে। রোগীরা সাধারণত টিকিট কেটে টিকিটটা ডাক্তারের কাছে জমা দিয়ে চেম্বারের ভেতরেই বসে থাকে, আর ডাক্তাররা একের পর এক নাম ডেকে রোগী দেখে। সবেমাত্র বিসিএস দিয়ে নতুন চাকরিতে জয়েন করি। আজকে আমার প্রথম ডিউটি, তাই আমিও ঠিক এভাবেই রোগী দেখছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটা রোগা, পাতলা, লম্বা মেয়ে চেম্বারে প্রবেশ করলো। গায়ে কালো প্রিন্টের একটা সালোয়ার কামিজ। বয়স আনুমানিক 16 কি 17 হবে। চুলগুলো বেশ লম্বা আর লালচে টাইপ। মেয়ের গায়ের রংটা দুধের মতো ফর্সা। এত সুন্দর মেয়েও হয় জানা ছিল না। এ যেন সাক্ষাৎ পরি। মেয়েটাকে দেখেই কিছুক্ষণের জন্য আটকে গেলাম। আমার স্বপ্নের ঘোর কাটলো যখন মেয়েটা তার তীক্ষ্ণ গলায় বলল, এই যে টিকিটটা। আমি এবার মেয়েটার চোখের দিকে তাকালাম। এত সুন্দর চোখ কোনো মানুষের হতে পারে না। এরকম চোখ আমি আগে কখনো দেখিনি। মেয়েটার চোখের মায়ায় ডুবে যাচ্ছি মনে হচ্ছিল। নিজেকে বেশ সামলে মেয়েটার হাত থেকে টিকিটটা নিলাম। খেয়াল করলাম মেয়েটার নাম পরি। নামের সাথে মেয়েটার রূপের বেশ সামঞ্জস্য রয়েছে। মেয়েটার টিকিটটা দিয়ে ঠিক আমার সামনের চেয়ারটাতেই বসলো। আমিও নিজেকে সামলিয়ে আবার রোগী দেখা শুরু করলাম। হঠাৎ পরে তীক্ষ্ণ কণ্ঠ আর হাসির শব্দ কানে ভাসল। পরীর দিকে আবার তাকালাম। দেখলাম পরী পাশের বান্ধবীর সাথে বেশ হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে আর হাসছে। বোঝাই যাচ্ছিল মেয়েটা বেশ চঞ্চল। আমি যতই পরী থেকে মনোযোগ সরাতে চাচ্ছি, ততই যেন পরীর কথা আর হাসি তার দিকে আকৃষ্ট করছে। রোগী দেখাতেও মনোযোগ দিতে পারছিলাম না। বাধ্য হয়ে পরীকে বললাম, এই যে, একটু আস্তে। পরী এবার তার চোখ দিয়ে ইশারা করলো, ঠিক আছে। মনে হচ্ছে এবার প্রাণটাই বের হয়ে যাবে। এই মায়ার জাল যেন ছিঁড়ে বের হতে পারছি না। খানিকক্ষণ চুপ থেকে পরী আবার আগের মতো কথা বলতে শুরু করলো। আমি না পারতেছিলাম পরীকে কিছু বলতে, না পারতেছিলাম রোগী দেখায় মনোযোগ দিতে। তাই সব রোগী পাশের রুমে পাঠাই দেই আর ওকে রেখে দেই। এবার ডাক দিলাম পরীকে। মেয়েটা এবার উঠে আমার পাশের চেয়ারে বসলো। জিজ্ঞেস করলাম কি সমস্যা। পরী গড়গড় করে একের পর এক রোগ বলতে লাগলো। আমি কিছুটা স্তম্ভিত হই পরীর কথা শুনে। পরীকে বললাম, আপনি একটু আসতে বলেন। পরী এবার মুচকি হেসে বলল, ভাইয়া, শ্বাসকষ্ট হয় খুব। যাক, বুঝতে পারলাম এবার। কিন্তু পরীকে যখন প্রেশার মাপার জন্য হাতটা ধরলাম, হাতটা ধরে আবার সরিয়ে নিলাম। আমি অবাক হয়ে গেলাম, এত ঠান্ডা কারো হাত হয় নাকি? মরা মানুষের মতো ঠান্ডা হাত। বেশ চমকে এবার পরীর প্রেশার মাপলাম। খেয়াল করলাম পরীর প্রেশার অনেক হাই, পালস ও হাই, হার্টবিট ও নর্মাল মানুষের তুলনায় দ্বিগুণ। আমি বেশ চমকে গেলাম। প্রেশার হাই হলে সাধারণত মানুষের গা গরম থাকে। আমি রীতিমতো ঘামতে লাগলাম। এমন রোগী আমি জীবনের প্রথম দেখছি। এর আগে এমন রোগী পাইনি। পরীর দিকে খেয়াল করে দেখলাম সে মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ চুপ করে পরীকে জিজ্ঞেস করলাম, আপনার গা কি সবসময় ঠান্ডা থাকে? এত ঠান্ডা কেন আপনার গা? পরী পাশ থেকে তার বান্ধবীকে ডেকে বল, দোস্ত দেখ তো, গা ঠান্ডা কিনা। পাশে থাকা মেয়েটা পরীর গা ধরে বলল, না ঠিকই তো আছে। আমি পাশের মেয়েটার কথা শুনে আবার পরীর হাত ধরলাম। না, এবার তো গরমের হাতটা, নর্মাল মানুষের মতো। আবার প্রেশার, পালস, হার্টবিট মাপলাম। দেখলাম সব নর্মাল মানুষের মতো ঠিক আছে। কিন্তু কতক্ষণ আগে এমন কেন হলো? এটা কি আমার মনের ভুল, নাকি অন্য কিছু? বুঝতেছি না আমি। মনের মধ্যে প্রশ্নটা রয়ে গেল। পাশ থেকে পড়ি বলে উঠল, ভাইয়া, আপনার নাম কি? আমি সুন্দর করে বললাম, অরণ্য। সে এবারও মুচকি হাসল। যতই পরীকে দেখছি ততই যেন মায়ের জালে ডুবে যাচ্ছি। এবার পরি বলল, ভাইয়া, আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি কোনো রূপে কথা না বলে নাম্বারটা দিয়ে দিলাম। মেয়েটা মুচকি হেসে নাম্বারটা নিয়ে চলে গেল। সারাটা দিন শুধু আমার পরীর ঘরেই কাটলো। বুঝতে পারছিলাম না এমন কেন হলো। আমি যখন প্রথমবার প্রেশার মাপতেছিলাম তখন মনে হচ্ছিল কোনো মরা মানুষের প্রেশার মাপতেছি। কিন্তু যখন দ্বিতীয়বার মাপলাম সব নর্মাল লাগলো। এ কি আমার মনের ভুল, নাকি অন্য কিছু? হতেও পারে মনের ভুল, কিন্তু মেয়েটার রূপ যেন আমাকে পাগল করে দিয়েছিল। এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। কি মায়া তার চোখে। ভাবতে ভাবতে সারাদিন কেটে গেল। পরদিন ঠিক সকালবেলা আমার নাম্বারে একটা কল আসে। নাম্বারটা এমন ছিল,
2791 996। ভেবেছিলাম সিমের কোম্পানি থেকে দিয়েছে, তাই কেটে দিলাম। আবার কল আসলো, আবার কাটলাম। আবার কল আসলো, এবার ধরলাম। খেয়াল করলাম একটা সুন্দর কণ্ঠ ভেসে আসছে আর বলছে, ভাইয়া কেমন আছেন? কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছিল। খানিকক্ষণ কথা বলার পর জানতে পারলাম পরি। আমি কিছুটা অবাক হই। এটা কোন দেশের বা কোন কোম্পানির নাম্বার? আমি পরীকে জিজ্ঞেস করলাম, আপনার ফোন নাম্বারটা এমন কেন? পরি জবাব দিল, কই, ঠিকই আছে তো। আমার তো এয়ারটেল নাম্বার। আবার দেখেন। এবার নাম্বারটা খেয়াল করে দেখলাম, সত্যি তো, নাম্বারটা এয়ারটেল। কিছুটা চমকে গেলাম। তাহলে কিছুক্ষণ আগে যে নাম্বারটা ছিল সেটা কি আমি ভুল দেখেছি? কলটা কেটে ফোন চেক করলাম। দেখলাম আমি যে নাম্বারটা কিছুক্ষণ আগে দেখেছি সেটা আমার কল লিস্টে নেই। কিছুটা অবাক না হয়ে পারলাম। এসব কি হচ্ছে? মনের ভুল নাকি অন্য কিছু? কেন এমন হচ্ছে আমার সাথে? নাকি সব আমার মনের ভুল? আবার কল দিলাম মেয়েটাকে। এবার কল দিয়ে আরও অবাক হলাম। কারণ কল দেওয়ার পর দেখলাম নাম্বারটার কোনো অস্তিত্ব নেই। আবার কল দিলাম, একই কথা আসলো। এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ আগে এই নাম্বার দিয়েই তো কথা বললাম। এখন নাম্বারের অস্তিত্ব নাই, মানেটা ঠিক বুঝতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? নিজের উপর কিছুটা বিরক্ত হয়ে ফোনটা কেটে কাজে মনোযোগ দিলাম। একে তো নতুন চাকরি, তার উপর এমন অমনোযোগ দিলে চলবে না। যথারীতি কাজে মনোযোগ দেওয়ার ঠিক 10 মিনিট পর ওই নাম্বার থেকে কল আসলো। কিছুক্ষণ আগে যে নাম্বারের অস্তিত্ব নেই বলল, সেই নাম্বারটাই কল আসলো। আমি অবাক না হয়ে পারলাম না। বিব্রত হয়ে কলটা ধরলাম। ওপাশ থেকে পরীর কণ্ঠ ভেসে উঠল, কী ব্যাপার ভাইয়া? ফোনটা কেটে দিলেন যে? না, এমনি। আচ্ছা পরি, কিছুক্ষণ আগে তোমার নাম্বারে কল দিলাম, নাম্বারের অস্তিত্ব নেই বলল। পরি এবার মুচকি আসলো আর বলল, ভাইয়া, আপনি একটু বেশি মজা করছেন আমার সাথে। প্রথম দিন বললেন গা ঠান্ডা, তারপর বললেন আমার নাম্বার আরেকটা, আর এখন বলছেন আমার নাম্বারের অস্তিত্ব নেই। এ কেমন মশকরা? আচ্ছা, আমি ফোনটা কাটছি, আপনি আবার কল দিন। এ বলে পরি ফোনটা কেটে দিল। আমি দেরি না করে তৎক্ষণাৎ আবার কল দিলাম। এখন কলটা ঢুকলো। আর কলটা ধরার পরও ওপাশ থেকে পরির তীক্ষ্ণ কণ্ঠ ভেসে উঠল, ভাইয়া অস্তিত্ব না থাকলে কলটা আসলো কেমনে? খুব বেশি মজা করেন আপনি। ঠিক তা না, হয়তো আমার মনের ভুল। আচ্ছা, তুমি কি জন্য কল দিয়েছো? কোনো প্রয়োজন? ঠিক প্রয়োজন না, এমনি কথা বলার জন্য। একটু কথা বলতাম, পরিচিত হতাম আর কি। পরি, আমি তো এখন ব্যস্ত, রোগী দেখতে হবে। আমি তোমার সাথে রাতে কথা বলি, তাহলে আমার ভালো হতো। ঠিক আছে, আপনার ইচ্ছা। একটা কথা বলবো ভাইয়া? হ্যাঁ বলো। আজকে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আপনি সাবধানে থাকবেন। আমার মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। এই বলে ফোনটা কেটে দিল। আমি ওর কথা তেমন পাত্তা না দিয়ে কাজ করতে থাকলাম। কাজ করতে করতে হঠাৎ খেয়াল করলাম একটা পোড়া গন্ধ আসছে, আর ধোঁয়ায় চারদিক ছড়িয়ে পড়েছে। চেম্বারে বসে দম নিতে খুব কষ্ট হচ্ছিল। বুঝে ওঠার আগেই আমি সেন্সলেস হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন খেয়াল করলাম আমি হাসপাতালের একটা বেডে। বুঝতে পারলাম না আমি এখানে কেন। একটু আগে হাসপাতালে আগুন ধরলো, তাহলে আমি হাসপাতালের বেডে কেন? পাশে থাকা নার্সকে জিজ্ঞেস করলাম। নার্স যা বলল আমি শুনে বিস্মিত হলাম। স্যার, কোথাও আগুন লাগেনি তো। আপনি হুট করে চেম্বারে সেন্সলেস হয়ে গেলেন। আমরা গিয়ে দেখি আপনি নিচে পড়ে আছেন। সবাই ধরাধরি করে কেবিনে নিয়ে আসি। কথাটা শোনার পর অস্থিরতা আরও বাড়ল। তাহলে আমি যে ধোঁয়া দেখলাম সেটা কিসের? আমার সাথে এসব কি হচ্ছে? এসব কি আমার মনের ভুল? পরি বলেছিল বিপদ হবে, এরপরে এমন হলো। এই মেয়েটা আসলে কে? সাথে সাথে পরীকে কল দিলাম। পরি, তুমি কিভাবে জানলে আমার বিপদ হবে? এমনি ভাইয়া, আপনাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম তাই। কিন্তু কেন ভাইয়া? আমি কি কিছু করেছি? না, তুমি কিছু করনি। আমারই মনের ভুল সব। এবার পরি মুচকি হেসে বলল, হয়তো। মেয়েটার হাসির শব্দ শুনলে যেন প্রাণটা জুড়িয়ে যায়। যতই কথা বলছি মেয়েটার প্রতি যেন ভালো লাগা বেড়েই চলল। আজকে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেলাম। রেস্ট নিলাম, একটা লম্বা ঘুম দিলাম। হঠাৎ স্বপ্ন দেখলাম যে পরি আমার পাশে বসে আছে, আমাকে জিজ্ঞেস করছে,
এখানে বসে কি ভাবছেন ভাইয়া? তোমার কথাই ভাবছিলাম। সত্যি তুমি কে? তোমার সাথে কথা বলার পর থেকে কেন জানি না অদ্ভুত ঘটনা ঘটছে। কে তুমি? ভাইয়া, আপনি কি আমাকে দেখতে চান? আমি কে? আমাকে দেখে আপনি সহ্য করতে পারবেন তো? সহ্য না করার কি আছে? দেখাও তুমি কে। পরে এবার আমার দিকে তাকালো। আমি ভয়ে কুঁকড়ে গেলাম। এত বীভৎস চেহারা আমি আগে দেখিনি। ঘুম থেকে উঠে দেখলাম ঘড়ির কাঁটায় 7টা বাজে। ফোনটা হাতে নিলাম, দেখলাম পরীর একটা মিসড কল। আমি কল দিলাম সাথে সাথে। হ্যালো, কেমন আছো? কি করতেছো? না, কিছু না। আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি দুঃস্বপ্ন দেখছেন। সত্যিই তো, আমি দুঃস্বপ্ন দেখেছি। মেয়েটা জানলো কিভাবে? আমি দুঃস্বপ্ন দেখছি, তুমি জানলে কিভাবে? না, এমনি আন্দাজে বললাম। আমি মাঝে মাঝেই এমন আন্দাজে কথা বলি, আর সেটা সত্যি হয়ে যায়। ও, তা কেমন আছো? ভালো। আপনি? আমিও ভালো। তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। পরিবারে কে কে আছে তোমার? দাদিমা আর আমি। কেন? তোমার বাবা মা অনেক আগেই মারা গেছে। পরিবারে দাদিমা আর আমি ছাড়া কেউ থাকে না। ও সরি। আচ্ছা পরি, একটা কথা বলবো? আমি জানি আপনি কি বলবেন। বলো তো কি বলবো? আপনি বলবেন আমার চোখগুলো এত সুন্দর কেন? আমার চুলগুলো এত সুন্দর কেন? আমি এত সুন্দর কেন? কার মতো হয়েছি? এসব সত্যি তো। তুমি জানলে কিভাবে? আমার মনের কথাগুলো তুমি বোঝো কিভাবে? আমি এগুলাই বলতাম, ওই যে আন্দাজে বলি। এখনো ঠিক তাই বলেছি। সবাই আমাকে দেখে এমন বলে তো তাই। আচ্ছা শোন, আমার আপনি ডাকটা একদম ভালো লাগে না। তুমি করে ডাকি। হুম, তোমার ইচ্ছা। তুমি যেভাবে ইচ্ছা ডাকো। কথা বলতে বলতে একদিনে বেশ কাছের হয়ে গেলাম। এত সহজে কেউ এতটা আপন করে নিতে পারে তা পরীর সাথে কথা না বললে জানতে পারতাম না। মনে হচ্ছে পরী আমার অনেক কাছে। কথা বলতে বলতে খেয়াল করলাম রাত 12টা বেজে গেছে। ঠিক এই সময়ে পরী বলে উঠল, ভাইয়া, চলেন একটু দেখা করি। এত রাতে দেখা করবা? তোমার সমস্যা হবে না? তার উপর গ্রামের মানুষ কি বলবে? রাখো তো গ্রামের মানুষ। চলো, ঘুরে আসি, কেউ দেখবে না। গ্রামে এখন সবাই ঘুমাচ্ছে। আমিও পরীর কথা ফেলতে পারলাম না। যতই হোক, পরীর প্রতি একটা দুর্বলতা আমার কাজ করে। পরীকে বললাম, কোথায় আসবো বলো? হাসপাতালের পেছনে একটা কাশবন আছে, ওইখানে আসেন। এখন তো কাশফুল ফুটেছে। বনটা অনেক সুন্দর হয়ে গেছে এখন। আমিও ফোনটা কেটে রেখে দিলাম। রেডি হয়ে কাশবনে গেলাম। পূর্ণিমার চাঁদটা মাথার ওপরে। সবকিছু স্পষ্ট দেখাচ্ছিল। হালকা মৃদু বাতাস। বেশ ভালোই লাগছে। হুট করে দেখলাম পরী এসেছে। পরীকে দেখে আমি বিস্মিত না হয়ে পারলাম না। কারণ এত সুন্দর শুভ্র চেহারার অধিকারী কোনো মেয়ে হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু পরীর মতো এত মায়াভরা চেহারা আর চোখের অধিকারী কোনো মেয়েকে দেখিনি। এখন পরী নীল শাড়ি আর সাদা ব্লাউজ পরে এসেছে। মেয়েটাকে শাড়িতে বেশ মানিয়েছে। পূর্ণিমার চাঁদটা যেন ওর মুখের উপর এসে পড়েছে। শুভ্র শীতল বাতাস যেন ওর লাল চুলগুলোকে উড়িয়ে নিচ্ছে। ওর রূপে আমি মুগ্ধ না হয়ে পারছি না। যতই পরি কাছে আসছে, ততই মায়ের চাদরে ডুবে যাচ্ছে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। নিমিষে কোথায় হারিয়ে গেলাম জানি না। হঠাৎ পরি হাতে তড়ি দিয়ে বলল, এই যে মিস্টার, কি হলো? কোথায় হারালেন? চুপ কেন? কথা তো বলেন। না এমনি। তোমাকে নীল শাড়িতে খুব মানিয়েছে। তা তোমার এত রাতে দেখা করার এত ইচ্ছা জাগলো কেন? রাস্তায় কেউ তোমাকে দেখেনি? আমি দেখা না দিলে কেউ দেখবে কিভাবে মশাই? মানে, বললাম, আমি যদি লুকিয়ে আসি তাহলে কেউ দেখতে পারবে নাকি? তোমার দাদিমা তোমাকে খুঁজবে না? রাতে দাদিমা ঘুমায়। আচ্ছা অরণ্য, একটা কথা বলবো? হুম, বলো। কথা বলার জন্যই তো এসেছি। আমাকে তোমার মনে একটু জায়গা দেবা? আমি তোমাকে প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলেছি। এটা বলার জন্যই ছটফট করতেছিলাম, তাই এত রাতে আসতে বলেছি। পরীর কথাটা শোনার পর বিস্মিত না হয়ে পারলাম না। এত সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? ভাবতে ভাবতে খেয়াল করলাম একটা নীলপদ্ম ধরে আমার সামনে এসে পরী বলল, অরণ্য, আমি তোমাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। তুমি তো আমারই। তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী। তুমি তো আমার জীবনের সেই অধ্যায় যাকে মুছতে চাইলেও মোছা যায় না।
তুমি কি আমায় গ্রহণ করবে না? পরীর এমন প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার ছিল না। আমি পরীর হাত থেকে নীল পদ্মটা নিয়ে পরীকে জড়িয়ে ধরলাম। কিন্তু পরীকে জড়িয়ে ধরে খেয়াল করলাম পরীর শরীরটা অনেক ঠান্ডা। পরীর হার্টবিট এর কোনো শব্দ পাচ্ছি না। পরীর হাতটা ধরলাম, পালসও চলছে না। মনে হচ্ছে এ এক মৃত মানুষকে আমি জড়িয়ে আছি। পরীর শরীর থেকে যেন মৃত মানুষের গন্ধ পাচ্ছি। নিমিষেই মাথাটা ঝিমানো শুরু করলো। তখন কি হলো জানি না। উঠে দেখলাম আমি আমার রুমে আর পরী আমার পাশে বসা। আমার কি হয়েছিল পরী? জ্ঞান হারিয়ে ফেলেছিলে। তুমি মাঝে মাঝে এমন করো কেন অরণ্য? তোমাকে কত কষ্ট করে তোমার রুমে এনেছি জানো? কি যে করো না। আমার সবটা মনে পড়ল। ঘড়ির কাঁটার দিকে খেয়াল করলাম, দেখলাম 3টা বাজে। পরীকে বললাম, এত রাতে এখানে তোমার দাদিমা চিন্তা করবে না? দাদিমা সকাল 7টায় ওঠে। এর আগে আমি চলে যাব। আচ্ছা অরণ্য, একটা আবদার করব। হুম, করো। আমার খুব একা লাগে। আমি যদি প্রতিদিন রাতে তোমার বাসায় আসি, তোমার সাথে আড্ডা দিই, আবার ভোর হওয়ার আগে চলে যায়, তোমার কি কোনো আপত্তি আছে? আর তোমার পরিবারের কেউ তো এখানে থাকে না, তোমারও মন ভালো লাগবে। তুমি কি এই ইচ্ছাটা পূরণ করবা? পরি, আমরা তো বিবাহিত না। মানুষ দেখলে কি ভাববে? তুমি চাইলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠা। তাহলে তো আমরা একসাথে থাকতে পারবো। অরণ্য, প্লিজ, আমার ইচ্ছা এটা। বিয়ে আরো পরে করব। আর মানুষকে ফাঁকি দেওয়া ব্যাপার না। তুমি আমার ব্যাপারে কাউকে বলো না, তাহলেই হবে। কেন জানি পরীর প্রতি মায়া থাকায় পরীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারলাম না। রাজি হয়ে গেলাম। ঠিক 4টায় পরী বলে উঠল, আজকে গেলাম, কাল আবার দেখা হবে। রাতে আসবো, ওকে? আমিও হ্যাঁ বোধক মাথা নাড়লাম। পরী চলে গেল। বুঝতে পারছি না মেয়েটাকে, তার প্রতি কেন যে আমার এত ভালোবাসা আর আবেগ আসতেছে জানি না। মেয়েটার কোনো কিছুতেই আমি বাধা বা প্রত্যাখ্যান করতে পারছি না। ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে উঠে অফিসে গেলাম, কাজ সারলাম। সন্ধ্যায় বাসায় এসে পরীর কথা ভাবতে লাগলাম, কখন আসবে। একটা কল কি দিব নাকি দিব না? হঠাৎ টুংটাং কলিং বেল বাজলো। খুলে দেখলাম পরী এসেছে। আজকে একটা লাল শাড়ি পরে এসেছে। যতই পরীকে দেখছি ততই ভালোবাসার সাগরে ডুবেছি। বেশ ভালোই কাটছিল রাতগুলা। প্রতিদিন দেখা হতো। পরীর হাতের রান্নাও অনেক মজার ছিল। এত নির্ভুল মানুষ আমি কখনো দেখিনি। সব কিছুতেই একদম পারফেক্ট ছিল। ভালোই কাটতে লাগলো দিনগুলা। মনে হচ্ছিল পরী আমার কত চেনা, এত পরিচিত আর আপন অল্প দিনেই কেউ হতে পারে তা পরীকে না পেলে বুঝতাম না। কেটে গেল একটা মাস। মনে মনে স্থির করলাম এবার পরীর পাগলামতে আর সায় দিব না। কালকে সকালেই পরীর দাদির কাছে গিয়ে পরীর ব্যাপারে কথা বলবো। মেয়েটা সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু মাঝে এমন পাগলামি করে, ওর পাগলামিতে না সায় দিয়েও পারি না। পরদিন পরীর ঠিকানায় পরীর বাসায় গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে অবাক না হয়ে পারলাম না। কারণ গিয়ে দেখলাম সে জায়গায় পুরা বাড়ি, আর একটা পুরনো কবর ছাড়া কিছুই নেই। কিন্তু পরী তো বলেছিল যে সে এখানে থাকে। এটা কিভাবে সম্ভব? এখানে কোনো মানুষ থাকতে পারে বলে মনে হয় না। পরীকে কল দিলাম। পরী, তুমি কোথায়? আমি তো বাসায়। কেন? দাঁড়াও, জানালা দিয়ে তোমাকে দেখেছি। তুমি এদিকে ফিরো তো। আমি যখন পিছনে ফিরলাম দেখলাম বাড়িটা একদম নতুন আর পরিপাটি। এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ আগেই তো বাড়িটা পুরা বাড়ির মতো ছিল। আর কবরটা গেল কোথায়? কি হচ্ছে এসব আমার সাথে? সব কি আমার মনের ভুল? হঠাৎ করে পরীর সামনে এসে তুড়ি বাজালো আর বলল, কি ব্যাপার মশাই, কি ভাবছেন? না বলে চলে আসলেন যে? আজকে তো দাদিমা বেড়াতে গেছেন। কি আর করা, চলেন 1 কাপ কফি খাওয়ায়। না থাক, পরে একদিন খাবো নে। তোমাকে দেখতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। আমার লক্ষ্মী পাখিটাকে না দেখলে ভালো লাগে না। আসছে আমার ন্যাকামি করতে। চলো, 1 কাপ কফি না খেলে তোমাকে ছাড়ছি না। কি আর করা, পরীর পাগলামোর কাছে বারবার আমি হেরে যাই। ওর বাসায় গেলাম। কি সুন্দর পরিপাটি করে সাজানো বাসাটা। কত সুন্দর করে সাজানো। ছোট্ট একটা ঘর এত সুন্দর করে সাজানো যায় কখনো ভাবতেও পারিনি। পরী চা বানাতে গেল। আমি ঘরটা দেখতে লাগলাম। দেখলাম পরীর অনেক ছবি, তবে সেগুলো সব আগের রাজকন্যাদের পোশাক পরা। মনে হচ্ছে পরীর এই ছোট্ট ঘরের ছোট্ট রাজকন্যা ছিল।
এই ছোট্ট ঘরটা মনে হচ্ছে একটা ছোট্ট জমিদার বাড়ি। বাড়িটার ভেতর ঢুকে যেন কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে গেলাম সেই জমিদার যুগে। হঠাৎ পরি কফি নিয়ে হাজির। এই যে অরণ্য, নাও কফি খাও। কফিটার গন্ধ এত সুন্দর ছিল, কি বলবো। আমি যখন কফিটায় চুমুক দিলাম, আমি জানি না আমি কিসের কফি খেয়েছিলাম। কয়েক মুহূর্তের জন্য আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। এ কোনো কফি না, এ যেন এক অসাধারণ মায়া জড়ান কোনো শরাব ছিল। এরকম ভালো কফি আমি আমার জীবনে প্রথম খেলাম। কফিটা খাওয়া শেষ করে বাসায় আসলাম। এবার মনের ভেতর একটা প্রশ্ন জাগলো, পরি মেয়েটাকে। কোনো না কোনো কারণে পরির সাথে যতবারই দেখা বা কথা হয়েছে, ততবারই কিছু না কিছু কাহিনী ঘটেছে। কেন এমন হচ্ছে? মেয়েটাকে সাধারণ মানুষের থেকে সবসময় অন্যরকম মনে হয়েছে। আসলে মেয়েটাকে ভাবতে ভাবতেই সারাদিন পার করলাম। রাতে পরি আসলো, হাতে নীলপদ্ম নিয়ে। পদ্মটা ধরার পর মনে হলো, এই নীলপদ্ম সে কোথায় পাবে? এটা তো এখানে পাওয়া যায় না। পরি এই নীলপদ্ম কোথায় পেল? আচ্ছা পরি, নীলপদ্মটা কোথায় পেলে? পেয়েছি কোথাও এক জায়গায়, এনেছি নাও। এত প্রশ্ন কেন করো বুঝি না। পরীর হাত থেকে ফুলটা নেওয়ার সময় খেয়াল করলাম, পরীর ছবির প্রতিছবি আয়নায় হচ্ছে না। এরকম কেন হচ্ছে? আমি এবার ঘাবড়ে না গিয়ে চুপচাপ থাকলাম। পরী কখন ছবি তুলতে চাইতো না, তাই কখনো ওর মনের বাইরে গিয়ে ছবি তোলেনি। আজকে পরীকে বললাম, পরী, আজকে আমার খুব ইচ্ছা তোমার সাথে ঘুমাবো, অনেক ঘুমাবো। পরী মুচকি হাসলো, চলো ঘুমাই তাহলে। অরণ্য, তোমার যে কি মন চায় বুঝি না। পরী আর আমি ঘুমাতে গেলাম। আমি উঠে পরীর কয়েকটা ছবি তুললাম, কিন্তু প্রতিবারের ছবি আর উঠছিল না। হঠাৎ পরী ঘুম থেকে উঠে মুচকি মুচকি হাসতে লাগলো। জিজ্ঞেস করলাম, পরী, হাসতেছো কেন? এমনি। আচ্ছা অরণ্য, তোমার প্রিয় রং কি? নীল। তোমার প্রিয় রং? সাদা। কেন জানো? কেন? কারণ সাদা কাফনটাই তো আমার গন্তব্য। পরীর কথাগুলো শুনলে মাঝে মাঝে খুব অবাক লাগে। কে যে বলে বুঝতে পারি না। ঘড়ির কাঁটায় টুংটাং করে 4টা বাজলো। পরী চলে গেল। এবার আমি খানিকক্ষণ ঘুমিয়ে রইলাম। তারপর অফিসে গেলাম। অফিসে গিয়ে একটা নার্সকে পরীর বর্ণনা দিয়ে পরীর কথা জিজ্ঞেস করলাম। নার্স বলল, স্যার, আপনি এই মেয়েকে কিভাবে চিনেন? না এমনি। কেন বলেন তো? ওই মেয়ে তো 20 বছর আগেই মারা গেছে। তখন আমি নতুন নতুন চাকরিতে জয়েন করেছি। মেয়েটা বেশ সুন্দরী ছিল, এলাকায় নামকরা সুন্দরী বলা যায়। দাদির কাছে থেকে বড় হয়েছে। যে কেউ মেয়েটার সুন্দরতা দেখে মুগ্ধ হতো। কি জানি হয়েছিল মেয়েটার। তখন এই হাসপাতালের দায়িত্ব ছিল অফিসার। মেয়েটা ভর্তি হওয়ার 2 দিন পরেই মেয়েটার কেবিনে আগুন লেগে যায়, আর মেয়েটা মারা যায়। এর কিছুদিন পর মেয়েটার দাদি মারা যায়। এর কিছুদিন পর অফিসার চাকরিচ্যুত হন এবং আত্মহত্যা করেন। হঠাৎ এ কথা জিজ্ঞেস করলেন কেন? না এমনি, তেমন কিছু না। নার্সের কথাটা শুনে যেন আমার হার্টবিট বেড়ে গেল। পরি মারা গেলে আমার কাছে যে আসে, তাহলে সে কে? আমি এতদিন কার সাথে কথা বলেছি? সব কি কল্পনা, নাকি কিছু বাস্তব আছে? সারাটা দিন আমার কাটলো এসব প্রশ্নে। আশপাশ খোঁজ নিলাম, সবাই একই কথা বলল। রাতে পরীর জন্য অপেক্ষা করতে লাগলাম। পরী কখন আসবে? ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজে। কলিং বেলের শব্দ পেলাম। দেখলাম পরী আজ একটা সাদা শাড়ি পরে এসেছে। পরীর গায়ের রংটা কেন জানি না ফ্যাকাশে লাগছে খুব। হাতে এবার অনেকগুলো সাদা গোলাপ আর শিউলি ফুল ছিল। আমাকে বলল, এখানে দাঁড়িয়ে থাকবা নাকি রুমে যাবা? কি যে দেখো ফ্যালফ্যাল করে বুঝি না। হুম, রুমে চলো। হাতের ফুলগুলা কি আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। নাও। আচ্ছা অরণ্য, তুমি আমাকে কতটা ভালোবাসো? তোমার কি মনে হয়? তুমিই বলো। যতটা ভালোবাসলে তোমাকে পুরোপুরি সম্মান করতে পারবো, ততটা ভালোবাসি। কিন্তু পরি, আমার কিছু প্রশ্নের উত্তর তুমি আজকে দিবে। এগুলা প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছে। আমি আর নিতে পারছি না। আমি জানি তুমি কি বলবে। আমি কে? আমার পরিচয় কি? আমার সাথে দেখা হওয়ার পর তোমার জীবনে এত অদ্ভুত কাহিনী কিভাবে ঘটছে? সবাই বলছে আমি মৃত। তাহলে আমি তোমার সাথে কিভাবে কথা বলি বা কিভাবে দেখা করি? এসবই তো বলবা, তাই না? আমি জানি না পড়ি। আমি বলার আগে আমার কথা কিভাবে বুঝে ফেললো? আচ্ছা বলো, তুমি কে? আমি আজকে সবটা জানতে চাই। আমি তোমার চোখের দিকে তাকালেই তোমার মনের সব কথা বুঝতে পারি অরণ্য।
আমি তোমাকে যা বলবো তুমি সেটা শুনে সহ্য করতে পারবে, মানতে পারবে? যত কঠিনই হোক তুমি সত্যটাই বলো, আমি যেভাবে হোক মানার চেষ্টা করব। তাহলে শোনো, আজ থেকে 23 বছর আগে, 23 নয়, 1996 সালে এই হাসপাতালে একজন নতুন ডাক্তার আসছিল। ডাক্তারের নাম ছিল অভি। আমি তখন কলেজে সবেমাত্র ভর্তি হই। আমার বয়স তখন 17 চলে। উনি যেদিন হাসপাতালে নতুন জয়েন দেন, কাকতালীয়ভাবে সেদিন আমার জন্মদিন ছিল। আমি খুব চঞ্চল হওয়ায় সারা গ্রাম ছুটে বেড়াতাম। সবাই আমাকে খুব ভালোবাসতো। আমি আমার বান্ধবীদের নিয়ে জন্মদিন পালন করে বাসায় ফিরছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটা সুন্দর সুপুরুষ আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। প্রথম দেখাতেই খুব ভালো লেগে যায়। খোঁজ নিয়ে জানতে পারলাম উনি এই হাসপাতালে নতুন জয়েন দিয়েছেন। আমি পরদিন কোনো কথা না বলে ওনার চেম্বারে গেলাম আমার বান্ধবীকে নিয়ে, ঠিক যেভাবে তোমার চেম্বারে এসেছিলাম। ওনার সাথে প্রথমেই খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে ফোনে কথা বলা শুরু হয়। কলেজে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এভাবেই আমাদের ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হলো। রোজ রোজ দূর থেকে দেখা, কত ভালোই চলছিল। আমি জানি না অভি আমাকে কতটা ভালোবাসতো, কিন্তু আমি অভিকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম। অভির সব কথা শোনার চেষ্টা করতাম। অভি এই বাসাতেই থাকতো। বাসার সব যেভাবে গোছানো ছিল এভাবেই ছিল। শুধু তুমি যে জায়গায় আছো সেই জায়গায় সেদিন অভি ছিল। পার করলাম 2টা বছর। একদিন রাতে হঠাৎ অভি বলে উঠল, পরি, আমার বাসায় আসো। আমি তখন বললাম, দাদিকে রেখে একা একা ভয় লাগবে, তুমি নিয়ে যাও আমাকে। অভি আমাকে নিয়ে আসলো। দাদিকে ফাঁকি দিয়ে, সবাইকে ফাঁকি দিয়ে রাতে ওর বাসায় চলে আসতাম। আবার ভোর 4টা বাজার আগেই চলে যেতাম। এভাবে অভি আর আমার মধ্যে বেশ গভীর সম্পর্ক চলতে থাকে। আমরা একে অপরকে সবটা শেয়ার করতাম। ভালোই ছিল সব। ভালোভাবে কাটাতে লাগলাম। উপভোগও করতে লাগলাম জীবনটা। কিন্তু হঠাৎ একদিন আমি জানতে পারি আমি মা হব। অভিকে বলার পর অভি বলল বাচ্চা নষ্ট করে দিতে। আমি রাজি হইনি, কারণ মা হয়ে বাচ্চা খুন করতে পারবো না। অভিকে বিয়ের জন্য প্রেশার দেওয়া শুরু করি। যতবারই বিয়ের কথা বলতাম অভি ততবারই বিয়ে করতে চাইতো না। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। অভির কোনো পাত্তা পেলাম না। কান্নার উপর কান্না করতাম। এত কান্না করেছি সেদিন, কি বলবো। অভিকে পাশে পাইনি। বাধ্য হয়ে অভিকে বলেছি আমি মামলা করব। আমার বাচ্চার জন্য যা করার দরকার সব করব। সেদিন অভি অনেকটা রেগে গিয়ে আমার পেটে লাথি দেয়। ফলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়, কিন্তু কোনোভাবেই বাচ্চা হারানোর যন্ত্রণা আর অভিকে মানতে পারছিলাম না। আমার সেন্স ফেরার সাথে সাথে অভিকে ব্ল্যাকমেইল করা শুরু করলাম। 20 বছর আগে, ঠিক এই দিনে যেদিন আমার জন্মদিন ছিল, সেদিন অভি হাসপাতালের একজনের সাহায্য নিয়ে আমার কেবিনে আগুন লাগিয়ে দেয়। আমি কেবিন থেকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলাম। আমাকে বের হতে দেয়নি। সেদিনই আমার মৃত্যু হয়। আমার রূপ ঝলসে যায়। যে রূপ অভিকে মুগ্ধ করেছিল সেই রূপটাই সেদিন জ্বলছে গিয়েছিল। আমাকে বের করে কবর দেওয়া হয়। এর কিছুদিন পর আমার দাদি মারা যায়। পরি, তুমি যদি মৃতই হও তাহলে আমার জীবনে কেন আসলে? আমি কি ক্ষতি করেছি তোমার? তুমি এসব মজা করো না। তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? অরণ্য কাকতালীয় ভাবে যেদিন আমার জন্ম তারিখ ছিল সেদিন তুমি হাসপাতালে জয়েন দিয়েছিলে, ঠিক অভির মতো। তাই তোমার জীবনে আসা। কিন্তু অভি আর তোমার মধ্যে রাত দিন ফারাক। তুমি আমাকে খুব কাছে পেয়েও কখনো স্পর্শ করনি। আমাকে সম্মান দিয়েছো, তাই তোমার কোনো ক্ষতি আমি করতে পারিনি। অভি আত্মহত্যা করলো কেন? আত্মহত্যা করেনি, আমি ওকে মেরে দিয়েছি। ওর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার আর আমার বাচ্চার খুনি সে ছিল। তাকে তো শাস্তি পেতেই হতো, তাই মেরে দিয়েছি। পরি, আমি কি তোমাকে কখনো আপন করে পাবো না? কখনো কি তোমার সাথে ঘর করতে পারবো না? কখনো কি তুমি আমি এক হতে পারবো না? আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। না অরণ্য, জীবিত আর মৃত মানুষের কখনো বিয়ে হতে পারে না। কখনো এক হতে পারবো না আমরা, কারণ আমি যে মৃত। আমার আসল রূপ দেখলে তুমি সহ্য করতে পারবে না। আমার এই মায়াবী রূপের আড়ালে একটা বিস্তৃত ঝলসানো কুৎসিত রূপ আছে,
যেটা দেখার পর তুমি ভয় পাবা। আমি তোমার আসল রূপটা দেখতে চাই। এবার পরি তার আসল রূপে আসলো। এতটা বিভৎস আর ঝলসানো রূপ কখনো দেখেনি। কিন্তু তবুও পরীকে ছাড়তে আমি পারবো না। মনে হচ্ছে তুমি যেমনই হও আমি তাতেই খুশি পড়ি। তুমি যেও না পড়ি। না অরণ্য, আমার আর তোমার মিলন সম্ভব না। নিয়তি যে এক হতে দিবে না। আজকের পর থেকে আর আমি তোমার সামনে আসবো না। তোমার পরি আজকের পর থেকে চলে যাবে অরণ্য। এই যে শিউলি ফুলগুলা দেখছো, খুব যত্ন করে রেখো। আর তোমার যে বউ হবে তাকে পরি বলে ডেকো। এটা আমার আবদার বলতে পারো। ঘড়ির কাঁটায় 4টা বাজলো। পরি চলে গেল। এরপর আর পরি কখনো আসেনি আমার সামনে। পরির প্রতি মায়া ভালোবাসা সেগুলো এখনো বুকের একপাশে বিঁধে আছে। অনেকটা দিন পার হলো। আমি বিয়েও করি। পরির কথা মতো আমার বউ মালিহাকে আমি পরি বলে ডাকি। মালিহার মাঝেই আমি পরিকে খোঁজার চেষ্টা করি। মাঝে মাঝে মানুষের জীবনে এমন কিছু হয় যা কল্পনাও করা যায় না। কেউ অধিক কাঙ্ক্ষিত জিনিসটা অবহেলার চাদরে জড়িয়ে ছুঁড়ে ফেলে, আর কেউ হাজার সাধনা করে পায় না। মানুষকে অবহেলার চাদরে জড়ানো খুব সোজা, কিন্তু ওপাশে থাকা মানুষটার হাহাকার বোঝাটা খুব কঠিন। পৃথিবীটাই একটা মায়ার জাল। এখানে অনেক মানুষ বেঁচে থেকেও মৃত। জীবন্ত লাশগুলা এখানে নিজ নিজ গতিতে চলছে। পরীর মতো মায়াবী আত্মায় পৃথিবীতে ভরপুর, শুধু পার্থক্য একটাই, গল্পে পরী মৃত ছিল, আর দুনিয়ার পরীগুলো বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে থাকে। দুনিয়াটাতেই তো মায়াবী আত্মায় ঘেরা। সমাপ্ত।